নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা হতে চলেছে। কার্যত আজ দুপুরেই 5 রাজ্যের বিধানসভার ভোট ঘোষণা করবে কেন্দ্রীয় ভোট, এবং জানা যাচ্ছে যে হতে পারে কার্যত ইলেকশন কমিশনের তরফ থেকে আজ এক প্রেস মিট করে জানিয়ে দেওয়া হতে পারে কবে নাগাদ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। কার্যত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কবে নাগাদ কোন কোন রাজ্যে কত দফায় ভোট হবে সেই বিষয়ে কিন্তু ইলেকশন কমিশন আজ দুপুরেই এক সাংবাদিক সম্মেলন করতে পারে। এবং সামনে যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে পাখির চোখ রেখে একেবারে প্রচার প্রসারে নেমে পড়েছে। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। আমাদের সাংবাদিক রয়েছেন বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, সামনে রয়েছে লোকসভা নির্বাচন, এরই আগে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কতটা প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে, কি মনে করছো তুমি? দেখুন, বিষয়টা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন নিশ্চিতভাবেই এই লোকসভা নির্বাচনের পূর্বে যে 5 রাজ্যের নির্বাচন, মূলত রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের যে নির্বাচন, এই নির্বাচনের ফলাফলের উপর নিশ্চিতভাবেই আগামী 2024-এর একটা প্রভাব অবশ্যই পড়বে। অঙ্কিতা, একেবারে কি মনে করা হচ্ছে যে কবে নাগাদ ভোট হবে? এবং ছত্তিশগড়ে আমরা দেখতে পাই যে 2 দফায় ভোট হবার একটা সম্ভাবনা রয়েছে, কি মনে করছো যদি 2 দফায় ভোট হবে কিনা? 5 রাজ্যের নির্বাচন মূলত চলতি বছরের শেষ পর্যায়ে, অর্থাৎ নভেম্বর মাসের দিকে, হয়তো নভেম্বর মাসের শেষ দিকে হয়তো নির্বাচন ঘোষণা হতে পারে। এর জন্য কিন্তু ভারতের নির্বাচন কমিশন সব দিকে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। খুব সম্ভবত ছত্তিশগড়ে 2 দফায়, রাজস্থানে 1 দফায় এবং মধ্যপ্রদেশে 1 দফায়, তেলেঙ্গানায় 1 দফা এবং মিজোরামে 1 দফায় ভোট হতে পারে। এবং প্রশ্ন হচ্ছে ছত্তিশগড়ে 2 দফা ভোট কেন? তুমি হয়তো জানো যে ছত্তিশগড় মূলত একটা অংশ বস্তার প্রভৃতি জায়গায় যে সমস্ত জেলা রয়েছে, সেই সমস্ত জেলায় কিছু অংশে মাওবাদী প্রভাবিত এলাকা। এই সমস্ত এলাকায় যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে এবং মাও প্রভাব মুক্ত রাখতে পারে এই নির্বাচনকে, সেই জন্য 2 দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা, একেবারে, এবং এই যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই জায়গায় কি মনে হচ্ছে যে প্রতিপক্ষ হিসেবে শাসক দলের প্রতিপক্ষ হিসেবে কোন দল ইতিমধ্যেই শক্তিশালী? অঙ্কিতা, বিষয়টা হচ্ছে এই 5 রাজ্যের নির্বাচনের মধ্যে পাখির চোখ সবকটি বিধানসভা নির্বাচনে রয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে শাসক দল বিজেপি, যারা কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় রয়েছে, এবং সেখানে মূলত প্রতিদ্বন্দ্বীরা হবে কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে, শাসক দল বিজেপির মধ্যে। এবং সেখানে কিন্তু প্রায় প্রতিদিনই বিভিন্ন দল দাবি করছে তাদের দলের বিরোধী দল থেকে বিভিন্ন সভ্য সমর্থক এবং বিধায়করা এসে সেখানে যোগদান করছে। মোটের উপর মধ্যপ্রদেশে ইতিমধ্যে বিভিন্ন যে সমস্ত সমীক্ষা সরকারি বেসরকারি ভাবে বেরিয়েছে, তাতে হয়তো বলা যেতে পারে যে মধ্যপ্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে। অঙ্কিতা, অপরদিকে রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন অশোক গেহলট। সুতরাং এই রাজ্যেও বিজেপি এবং কংগ্রেসের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, সেখানে মানে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। এই ক্ষেত্রেও কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সব দিক থেকে বিচার করলে যে 2024-এর নির্বাচনের পূর্বে একেবারে অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বিস্তারিত তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমরা সোজা চলে যাব, জাতীয় নির্বাচন কমিশন প্রেস মিট করছে, কবে নাগাদ ভোট হতে পারে, একেবারে সরাসরি চলে যাচ্ছে আমরা সেই প্রেস মিটে। How do we do that? So if you look at the inclusive and pure nature of the electoral roll, since the efforts we are making after the second SSR which happened in these 5 going states, 57.89 lakhs is the total addition, and this happened
there is an house-to-house survey which is happening which happened in these states and which is also happening in the entire country in a run-up to the SSR for the entire country. Deletions were 20.59 lakhs, and most importantly the modifications. किसी का एड्रेस गलत है, किसी का फोटो ठीक नहीं है, किसी का फोन नंबर डाला हुआ नहीं है, सबके लिए 22.35 लाख मॉडिफिकेशंस और 18 to 19 एज ग्रुप में 18.37 लाख एडिशंस। ये सभी स्लाइड्स की कॉपी आपको साइड बाय साइड मिल रही होगी। These are being put on the media's website and all. So you don't have to repeat this. I am sure you are getting it side by side, and it will be posted also in our website immediately. Next. Before coming to the overview of polling stations, friends, through you, let me tell everybody, all voters in the country, that the general SSR है, summary revision for the year 24 would start from 17/10/23. Draft rolls will be published on 17/10/23. तो मेरा सभी वोटर्स से आपके माध्यम से अनुरोध है कि अपना अपना नाम देखें, अपना अपना पोलिंग स्टेशन देखें। कोई भी नाम किसी को ऐड कराना है या हमारे यंग वोटर्स को तो ऐड कराएं, महिलाओं को जिसको भी ऐड कराना है ऐड कराएं उसमें। किसी को चेंज करना है, फोटो चेंज करनी है, मोबाइल नंबर लिखना है तो लिखाएं। घर घर में हाउस टू हाउस सर्वे would be undertaken by BLOs from 17/10/23 to 30/11/23, यानी 17 अक्टूबर 23 से 30 नवंबर 23 तक पूरी कंट्री में किसी को भी वोटर लिस्ट से संबंधित कोई भी एडिशन कराना है, डिलीशन कराना है, कोई भी नाम में मॉडिफिकेशन कराना है, एवरीबडी इज वेलकम टू डू दिस आइदर थ्रू BLO or through the voter helpline BHA application. You can directly do this. So I would appeal through you to everybody to kindly make these changes. Friends, now coming to the polling stations, there would be 1.77 lakh polling stations in these 5 states, and of which 1.01 would have webcasting facility. We have prescribed 50% webcasting, and with a liberty to the states on the basis of vulnerabilities to increase it on their own. So this would be close to 1.01 lakh. Then all this would be monitored through the control rooms, and the number of women managed polling stations there would be 17,734 polling stations which will be model polling stations. There would be PWD managed polling stations, 621, and women managed would be 8,192, more than one in most of the constituencies. Coming to the assured minimum facilities, every polling station would have toilet, drinking water, ramp, light, help desk, signage. सभी polling stations पे सुविधा होगी, और प्रयास यह है कि पहले आपको पूरी तरीके से वोटर लिस्ट में शामिल करें। शामिल करने के बाद आपकी जो वोटिंग एक्सपीरियंस है पोलिंग स्टेशन पे, उसको भी और सहज और सुगम बनाएं, और उसको ये भी माध्यम बनाएं कि सोसाइटी में PWDs, ट्रांसजेंडर, वुमेन, ओल्ड एज, सब किसी को सेंसिटिविटी स्पेसिफिकली एक थ्रू द मीडियम ऑफ द वोटिंग इट गेट्स रिफ्लेक्टेड, and we showcase and we put an example before the society that yes, at the polling station, when we can do this respect and the separate treatment for them, which is their due, why can't we do it elsewhere in the society? So this is our modest effort to bring this fact into the limelight. Coming to the elderly voters, as you know, in all these states also, they will have the facility to vote from their home. Form 12D 5 दिन के अंदर वो भर सकते हैं. Similarly, next, ये भी एक बड़ा इंटरेस्टिंग है स्लाइड जो आपको दिखाना था. बहुत सी जगहें ऐसी हैं जहां पर हम लोग अंदर जा रहे हैं ताकि हर वोटर के पास पहुंच सकें. अगर आप फर्स्ट स्लाइड देखेंगे, ये फर्स्ट टाइम पोलिंग स्टेशन है. 8 किलोमीटर इससे बचेगा चलना. जगदलपुर, बस्तर, छत्तीसगढ़.
This is those areas. Similarly, in Rajasthan, this is also a new booth. तो एक स्पेशल कोशिश है कि जो लोग को कम से कम चलना पड़े, वैसे भी हमारा नियम है कि 2 किलोमीटर के अंदर में हम देंगे, बट जहां पॉसिबल नहीं था वहां भी हम भर रहे हैं। इसी प्रकार से जो हमारे, मैंने आपको बताया था, पर्टिकुलरली वल्नरेबल ट्राइबल ग्रुप्स हैं, उनके लिए भी हम स्पेशल पोलिंग स्टेशंस बना रहे हैं। बफर जोन ऑफ फैन के अंदर में ये पोलिंग स्टेशन होगा, जो कि मांडला एमपी में, जस्ट दी शोकेसिंग। और अगर आप नेक्स्ट वाला देखें, पिपरिया डिस्ट्रिक्ट नर्मदा एमपी, इसमें 165 kilometers from district headquarters, tribal dominated district. People will go, and this is the kind of rivers and all terrain they will cross. This is in Mizoram, 22 non-motorable polling stations. तो ये सिर्फ इसलिए आपको दिखा रहा है कि जो पोलिंग पर्सनल हैं वो कितनी मेहनत से, कितनी दूर में अपना ड्यूटी करने जाते हैं, और 6 महीने की तैयारी सिर्फ इसीलिए है जिससे कि सबको सुविधाएं मिल जाएं। और इसीलिए आई विल लाइक टू अपील थ्रू यू टू ऑल दी वोटर्स ऑफ दीज 5 स्टेट्स कि अगर हमने इतनी मेहनत की है तो आप भी कम से कम वोट देने के लिए जरूर आएं। स्पेशल रिक्वेस्ट टू यूथ, विमेन एंड दी पीपल लिविंग इन अर्बन एरियाज, दोज वेयर वी सी अ लिटिल एपैथी। फ्रेंड्स, आपको पहले भी ये बताया है हमने कि सी विजिल के माध्यम से कोई भी शिकायत कर सकता है किसी भी तरीके की इंड्यूसमेंट की, और जिसके पास हम 100 मिनट में पहुंचेंगे। और इसका प्रयोग में रिसेंटली हेल्ड इलेक्शंस में हमें काफी शिकायतें मिली हैं और इंड्यूसमेंट रोकने में भी मदद मिली है। नो योर कैंडिडेट्स, ये हम हर स्टेट में दिखा चुके हैं कि किसी की भी अगर आपराधिक पृष्ठभूमि है तो उस आपराधिक पृष्ठभूमि वाले कैंडिडेट को अपने बारे में 3 बार न्यूज़पेपर में देना पड़ेगा, टीवी में देना पड़ेगा, और उसकी पॉलिटिकल पार्टी को भी आगे बढ़ के ये लिखना पड़ेगा कि उन्होंने ऐसे कैंडिडेट को क्यों चुना, क्या उस कॉन्स्टिट्यूएंसी में जो आपराधिक पृष्ठभूमि के कैंडिडेट चुने गए हैं उनके अतिरिक्त कोई और उपलब्ध नहीं था। वंस दे गिव दिस इंफॉर्मेशन, इट इज फॉर द वोटर टू डिसाइड on the basis of an informed choice as to what he wants to do. Another new initiative we have taken is on the integrated election expenditure monitoring. कुछ समय पहले, और इसके भी बहुत अच्छे रिजल्ट्स हम सोचते हैं हमें मिलेंगे, और ये एक ट्रांसपेरेंसी और ईज ऑफ कंप्लायंस के लिए नया इनिशिएटिव है, जिसमें जो पॉलिटिकल पार्टीज हैं उनको 31 अक्टूबर तक कंट्रीब्यूशन रिपोर्ट देनी होती है कि उन्हें कहां से कितने पैसे मिले, और उसी के बेसिस पे उनको इनकम टैक्स की छूट मिलती है। तो पीछे देखने में आया था कि इसके बारे में कुछ सूचनाएं समय पर भी नहीं आती थी, और कुछ ऐसे केस भी थे जिसमें छूट नहीं वाजिब होने के बाद भी ले ली गई थी। तो इन सभी चीजों को भरने के लिए, कंप्लीट करने के लिए नाउ न्यू IT सिस्टम हैज बीन स्टार्टेड, एंड इन विच द कंट्रीब्यूशन रिपोर्ट विच इज ड्यू ऑफ एवरी ईयर बाय 31 अक्टूबर वुड हैव टू बी फिल्ड। सिमिलरली, एनुअल ऑडिट रिपोर्ट्स पॉलिटिकल पार्टीज को अब इसी IT टूल्स में डिजिटल मोड में देनी पड़ेंगे, और एक और रिपोर्ट उन्हें देनी होती है पॉलिटिकल पार्टीज को आफ्टर एवरी इलेक्शन, जिसमें वो रिपोर्ट 30 दिन के अंदर देनी होती है जैसे ही चुनाव खत्म हो, और 75 डेज के अंदर में फाइनल रिपोर्ट, ताकि उस इलेक्शन में कितना खर्चा पॉलिटिकल पार्टी ने किया। तो अब हमारे पास किस कैंडिडेट ने कितना खर्चा किया ये तो होगा, साथ ही साथ पॉलिटिकल पार्टीज ने इलेक्ट्रॉनिक सिस्टम के थ्रू ये भी होगा। दिस विल हेल्प इन ईज फॉर द पॉलिटिकल पार्टीज टू फिल अप दिस डिटेल्स ऑनलाइन, एंड वुड ऑल्सो हेल्प अस इन कीपिंग इट एट वन प्लेस एंड डू वॉट एवर assessment and analytics is possible in addition to housekeeping. Similarly, जो इंड्यूसमेंट फ्री इलेक्शंस का फोकस चुनाव आयोग और गंभीरता के साथ दे रहा है, उसके लिए भी एक इलेक्शन सीजर मैनेजमेंट सिस्टम इस बार नया शुरू किया जा रहा है इन 5 असेंबली इलेक्शंस में। व्हाट इज दिस? जितनी भी एनफोर्समेंट एजेंसीज हैं, हम सबको कुछ ना कुछ स्ट्रांग डायरेक्शंस देते हैं, जो मैं इसके तुरंत बाद आपको दिखाऊंगा बिफोर कमिंग टू द शेड्यूल, कि आप जो भी सीजर कर रहे हैं उसको भरिए, डोंट वर्क इन साइलोज, work in a coordinated manner, but it doesn't get coordinated often. So this system will give an access, will onboard all the
central and state enforcement agencies during the election period, and they will have to report as soon as any action they take. And if they don't fill up, it will also tell us that for so long no action has been taken by a particular agency. This will also help us in compiling, do the trend analysis, do various kinds of things possible in that particular state. और आप सब अवगत हैं कि हर स्टेट के बहुत सारे स्टेट स्पेसिफिक इंड्यूसमेंट रिलेटेड इश्यूज हैं. अगर मिजोरम में इंटरनेशनल बॉर्डर है तो राजस्थान में भी वही इशू है, तो कहीं पर इंटर स्टेट ड्रग्स की प्रॉब्लम है, तो कहीं पर एक्सेस कैश और मनी पावर की प्रॉब्लम है. ऑल दैट विद द हेल्प ऑफ द रिस्पेक्टिव एनफोर्समेंट एजेंसीज वुड गेट कोलेटेड and we hope would also get analyzed on a far more real-time basis so that we can take corrective actions and we can nudge them or we can appreciate them. In this reference, we have got some checkposts established which is in Mizoram, Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan, Telangana, in all 940 checkposts. These 940 checkposts belong to different enforcement agencies, which is namely, by and large, police, state police, excise, commercial taxes, forest and transport. तो इन सब पांचों की जो पावर्स हैं वो अपने अपने एक्ट के अंदर में अलग अलग पावर्स हैं. Now what we have directed them to do a coordinated effort, pool their resources, establish synergies. पांचों एक साथ मिलके काम करें. और क्या काम करें? इन 940 प्लस चेक पोस्ट पर इंटरस्टेट बॉर्डर्स में they will keep a very strong watch and we have almost told them to dry up inflow of cash, liquor and drugs. आपको जब पिछले कर्नाटका इलेक्शन हुआ तो वहां जाने के बाद जब हम रिव्यू करके आए तो जो 2018 का सीजर था वो एमसीसी अनाउंस होने तक उससे ज्यादा स्टेट गवर्नमेंट ऑफिशियल्स ने कर दिया था. सो दिस इज ए रिन्यूड फोकस एंड ऑल दी चेकिंग ऑफ कार्गो मूवमेंट थ्रू नॉन शेड्यूल्ड चार्टर्ड फ्लाइट्स. दिस वी विल इशू द गाइडलाइंस ऑल्सो इन ग्रेटर डिटेल. ऐसी संभावना होती है कि जो पैसेंजर्स के अलावा कार्गो मूवमेंट्स है उसमें भी कुछ ना कुछ इन पोल बाउंड स्टेट्स में कोई मटेरियल इंड्यूसमेंट के थ्रू जा सकता है. कार्गो के पार्सल्स का रेलवे और पोस्टल डिपार्टमेंट के थ्रू भी चेकिंग शुरू हो. मनी पावर, ऑल दीज एजेंसीज हैव बीन स्ट्रिक्टली आस्क्ड टू कीप strict vigil and report in the system which we have stated just before this. Number of observers will be deputed, the general observers, police observers and the expenditure observers, and adequate CAPF. Similarly, the directions again at the polling stations, wherever necessary, we will keep the female staff to check impersonation. We will keep polling parties to move only in the official vehicles, ताकि जैसे पिछले चुनाव में एक आध जगह एक प्राइवेट व्हीकल में बैठ गए थे उस तरह की घटना ना हो. यह भी कहा गया है स्पेसिफिकली कि वोटर इंफॉर्मेशन स्लिप्स को चुनाव से कम ऐसा नहीं कि पहले दिन या दूसरे दिन में ही दें, एक आध हफ्ता पहले कम से कम जरूर बांट दें, so that people can know which booth, which place. Though we request them to check that much in advance on the voter helpline app. नया एक और चेंज इस बार किया गया है because of the experience which we had in certain states. जो पोलिंग पर्सनल हैं उनको पोस्टल बैलेट मिलता था और पोस्टल बैलेट मिलने के बाद वो उसको घर ले जा सकते थे और कभी भी बाई पोस्ट भेज सकते थे till the date of counting. That's the standard practice for the postal ballot. It has been changed now. ये इसलिए कि बहुत सारे पोलिंग पर्सनल्स कुछ स्टेट में कंबाइन होके पोस्ट पोल अपनी कोई न्यूसेंस वैल्यू क्रिएट करते हैं, बिकॉज मार्जिन्स बहुत कम होते हैं, तो अगर 100, 200, 400 लोग भी मिल जाएं तो वो इन्फ्लुएंस कर सकते हैं. सो दिस कुड बी ए पोस्ट पोल
opportunity for some to influence the voters or influence the results. Therefore, all of them now onwards in all the elections will vote only at the facilitation center when they come for training. This is before, so this will be physically collected, and the postal ballot facility is available in the same sense, but at the facilitation center. Next. Now, coming to friends, after mentioning that we are focusing far more on the inducement-free elections, because money power is one thing which we want to restrict, we now will come to the schedule which you are awaiting, state by state. And now to start with from the Mizoram, the date of poll will be 7th November, and date of counting would be 3rd, which is common of course for all these states, and elections in all these states would be completed by 5th of December. So date of poll is 7th November. Similarly, in case of Chhattisgarh, the elections would be in 2 phases. The date of poll would be 7th November and 17th November. The nominations after Mizoram for the first phase of the Chhattisgarh would happen on 20th, the 13th, and the last date would be 20th. Date of poll being 7th November, and for phase 2, 17th November. In Madhya Pradesh, this coincides with the second phase of Chhattisgarh, and date of poll would be 7th November. So, first Mizoram and the first phase of Chhattisgarh, then second phase of Chhattisgarh, and one phase in Madhya Pradesh. Thereafter, Rajasthan, where the date of poll will be 23rd November in one phase entirely in Rajasthan. The date of issue of Gazette notification would be 30th October, and date of counting for everyone being 3rd of December. Telangana would go last to the poll, and date of poll is 30th November, with the date of issue of Gazette notification being 3rd of November. And the entire election process would be complete by 5th of December. So this is what is the schedule. And again, I request all of you, through all of you, to all the voters to please come and exercise in the festival of democracy in a true sense. Thank you very much. Thank you for those detailed remarks, sir. Just hold on. Floor is open for questions. Don't stand up, just keep sitting and just put up your hands and I'll direct the mic to come to you. ये पांचों स्लाइड्स की डेट वैसे अभी आप নির্বাচন কমিশনের প্রেস মিট কার্যত 5 রাজ্যের বিধানসভার নির্ঘণ্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে। মিজোরামে 7 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছত্তিশগড়ে 2 দফায় যা সম্ভাবনা ছিল এবং ঠিক সেই সম্ভাবনা অনুযায়ী ছত্তিশগড়ে কিন্তু 7 এবং 17 তারিখ 17 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজস্থানে হচ্ছে 23 তারিখে। কার্যত আগে 5টি রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং জানা যাচ্ছে যে 5 রাজ্যে প্রথমবারের মতো ভোট দেবেন 60.2 লক্ষ ভোটার, অর্থাৎ 5 রাজ্যের নতুন করে প্রথমবারের মতো। এবং যে পরিসংখ্যানটি ধীরে ধীরে উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে 5 রাজ্যে মোট 679টি বিধানসভার আসন রয়েছে, তার মধ্যে 8 কোটিরও বেশি পুরুষ রয়েছে 5টি রাজ্যে, 60 লক্ষেরও বেশি যুব ভোটার রয়েছে 5 রাজ্যে এবং 5.25 কোটিরও বেশি ভোটার রাজস্থানে রয়েছে। 16.15 কোটি মোট ভোটার রয়েছে 5টি রাজ্যে। কার্যত পুলিং স্টেশন কিন্তু একেবারে ডিভাইড করে দেওয়া হয়েছে 5 রাজ্যে। নিরাপত্তাও কিন্তু একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই 5 রাজ্যের একেবারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একে প্রত্যেকটি রাজ্যে কিন্তু আমরা বলতে পারি 7 তারিখ থেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমে হবে মিজোরামে 7ই নভেম্বর, তারপরে ছত্তিশগড়ের 7 এবং 17ই নভেম্বর। 2 দফায় ভোট হবার কথা ছিল ছত্তিশগড়ে, ঠিক সেইভাবে ছত্তিশগড়ে কিন্তু 7 এবং 17ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে। নীল, আমরা দেখেছিলাম ছত্তিশগড়ে 2 দফার ভোট হবার সম্ভাবনা ছিল এবং তাই কিন্তু হলো। নির্বাচন কমিশন ইতিমধ্যেই যে ঘোষণা দিয়েছে তাতে দেখা যাচ্ছে 7
7 এবং 17 তারিখ নির্বাচন ঘোষণা হচ্ছে অনুষ্ঠিত হবে, সেই জায়গায় পুলিং স্টেশনও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া আরো কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আমরা সকালবেলা থেকেই ভ্যানগার্ডের দর্শকদের বলে আসছিলাম যে ছত্তিশগড়ের যে বিধানসভা নির্বাচন, সেই ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন দু দফাতে হতে চলেছে। সেটাতেই কার্যত দেখলাম যে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে দু দফাতেই নির্বাচন ঘোষণা করলো কমিশন। এবং ছত্তিশগড় দু দফাতে নির্বাচন ঘোষণা করার পক্ষে যে কমিশনের যুক্তি, কারণ ছত্তিশগড় আমরা সবাই জানি রায়পুর শহর বাদ দিলে বেশিরভাগ জায়গাটাই কিন্তু ট্রাইবেল এবং মা অধ্যুষিত জায়গা। এবং জাতীয় নির্বাচন কমিশনারকেই যেটা আমরা সকালবেলা থেকেই বলে আসছিলাম যে বস্তারের মতো জায়গা, যেগুলো পাহাড় সংলগ্ন বস্তার, দুর্গম মাওবাদী সমস্যা রয়েছে, সেখানে প্রতি বছর ব্যালট বাক্স কখনো ছিনতাই হয়, কখনো আদিবাসীদের ভোট বয়কটের ডাক দেওয়া হয়। এই সমস্ত কাজগুলিতে বস্তার এলাকাতে ভোটের শতাংশের হার অনেকটাই কম হয়। সেই জন্য কিন্তু আজকে প্রথম থেকে জাতীয় নির্বাচন কমিশন এবারে ভোটে সতর্ক ছিল এবং বস্তারের কথা কার্যত তিনি কিন্তু উল্লেখ করলেন তার আজকে সাংবাদিক বৈঠকে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার যেটা ঘোষণা, যাতে বস্তারের যে দুর্গম বস্তার, সেই দুর্গম বস্তার, দুর্গম মিজোরাম বিশেষ করে এই জায়গাতে যে জনঘনত্বের কম হওয়ার জন্য একটা বুথে প্রায় কখনো কখনো 50 থেকে 60 কিলোমিটার একজন লোককে আসতে হয় ভোট দিতে, এবং তাদের সেই কষ্টটা কিন্তু নির্বাচন কমিশনার মাথায় রেখেছে। সেই জন্য কিন্তু তাদের যাতে কষ্ট না হয় তার জন্য বুথের সংখ্যা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত সবেমাত্র সাংবাদিক বৈঠক এখনো চলছে, তবে যেটা মনে হচ্ছে যে অন্তত একজন মানুষকে 5 থেকে 10 কিলোমিটারের বেশি এবার বুথ, মানে 5 থেকে 10 কিলোমিটারের বেশি দূরত্বে বুথ থাকবে না, যার জন্য কিন্তু এই ট্রাইবাল এলাকা, পাহাড়ি এলাকা ভোট দেওয়াটা যে উপজাতি জনজাতি গোষ্ঠীগুলি রয়েছে তাদের পক্ষে কিন্তু অনেকটাই সহজ হবে। পাশাপাশি এই ট্রাইবাল এরিয়া মিজোরাম, যেখানে ইন্টারন্যাশনাল বর্ডারের কথা কমিশনার নিজে বারবার করে উল্লেখ করছিল, এবং সেই সমস্ত জায়গাতে যাতে নিরাপত্তা নিশ্চিত হয় তার জন্য কিন্তু ভারত সরকারের যে নিজস্ব এজেন্সিগুলি আছে সমস্ত এজেন্সিগুলিকে কিন্তু কাজে লাগানো হবে। অন্যদিকে ছত্তিশগড়ের ক্ষেত্রেও দেখলাম যে নক্সালিস্ট মুভমেন্ট যেখানে রয়েছে সেই নক্সালিস্ট মুভমেন্টকেও যাতে ঠিকমতো কাজে লাগিয়ে এবং যাতে নক্সালিস্ট মুভমেন্ট এই ভোটে কোনো রকম প্রভাব ফেলতে না পারে তার জন্য সেন্ট্রাল ফোর্সেস থাকবে। এছাড়াও ভারত সরকারের যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে, স্টেট এজেন্সিগুলিকে রয়েছে, সবাইকেই কিন্তু একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। কিছুটা তুলনামূলক ভালো হচ্ছে মধ্যপ্রদেশ এবং হচ্ছে রাজস্থান। সেই জায়গাতে রাজস্থানে একটু সামান্য ইন্টারন্যাশনাল বর্ডার পাকিস্তান থাকলেও সেখানে কিন্তু ভোট বাক্সে খুব একটা এর প্রভাব দেখা যায় না। এবং আমি আবার বলি যে তোমাকে মধ্যপ্রদেশে আসন রয়েছে 230টা, রাজস্থানে আসন রয়েছে 200টা, তেলেঙ্গানায় আসন রয়েছে 119টা, ছত্তিশগড়ে আসন রয়েছে 90টা এবং মিজোরামে আসন রয়েছে 40টা। অর্থাৎ সবচাইতে কিন্তু বড় রাজ্য হিসাবে 230টা আসন হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরেই হচ্ছে রাজস্থান 200 আসন। এই দুটি আসনেই কিন্তু ভোট করাটা সব থেকে বেশি কমিশনের কাছে চ্যালেঞ্জ। বিশেষ করে মধ্যপ্রদেশে ভোট করানোটা কিন্তু কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে। কমিশন সেই চ্যালেঞ্জ অন্যান্য বারের মতো এইবারও পালন করতে পারবে বলেই আশা করা যায়। তবে 5 রাজ্যের যে বিধানসভা ভোট কার্যত আজকে কিন্তু কমিশন ঘোষণা করে দিয়ে সমস্ত কিন্তু নির্বাচন, অর্থাৎ বহুবলয়ের সবচাইতে যে বড় ভোটের নির্বাচনী দামামা সেটা কার্যত বাজিয়ে দিলেন। পাশাপাশি এইবার ভোটের ট্রান্সজেন্ডারদের জন্য তিনি একটা কথা ইউজ করেছেন, যাতে ট্রান্সজেন্ডাররাও সবাই ভোট দিতে আসেন সে কথা উল্লেখ করেছেন। ট্রান্সজেন্ডাররা যাতে বুথমুখী হয় তার জন্য কমিশনের পক্ষ থেকে বিশেষ প্রচার করা হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য আরো কিভাবে সাহায্য করা যায়, সেখানে যে রিটার্নিং অফিসার রয়েছেন এলাকা ভিত্তিক, সেই রিটার্নিং অফিসারদের কাছে পরিকল্পনা চাওয়া হয়েছে। তারা তাদের যে সিও অফিস সেখানে তাদের পরিকল্পনা জমা দেবে। অর্থাৎ ভোটে যাতে একটা বৃহৎ অংশের মানুষের তার রিফ্লেকশন থাকে সেই ব্যবস্থাই কিন্তু আজকে কার্যত কমিশন কিন্তু তারা চাইছে। এবং কেউ যাতে ভোট দিতে অনুৎসাহী হয়ে না পড়ে তার জন্য যা যা করার কমিশন কিন্তু আজকে থেকে সেটা করবে বলে জানানো হয়েছে। অঙ্কিতা, একেবারে আজকের যে নির্বাচন কমিশনের যে প্রেসমিট, সেই প্রেসমিটে যে নিরাপত্তা বিষয়টা, সেই নিরাপত্তা বিষয়টা তো অবশ্যই থাকবে, যেহেতু 5 রাজ্যের নির্বাচন। সেই ক্ষেত্রে কোন কোন বাহিনীকে মোতায়েন করা হবে, কি জানা যাচ্ছে বিষয়টা নিয়ে?
দেখো, মাও অধ্যুষিত এলাকাগুলিতে সেন্ট্রাল ফোর্সেস থাকছে, প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স বিশেষ করে থাকবে। সেখানে থাকতে পারে সিওয়াইএসএফ, থাকতে পারে বিএসএফ, থাকতে পারে সিআরপিএফ, থাকতে পারে। তবে যেহেতু ছত্তিশগড়ে মাও অধ্যুষিত এলাকা বেশিরভাগ জায়গাতেই, সেইখানে বিএসএফ কে হয়তো ব্যবহার কমই করা হবে। সেখানে হয়তো সিওয়াইএসএফ কেও ব্যবহার করা হবে না, সেখানে সিআরপিএফ, কারণ সিআরপিএফ মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে তাদের লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। যে সমস্ত সিআইএসএফ এর কোম্পানিগুলি মাও অধ্যুষিত এলাকায় কাজ করেছে, তাদেরই হয়তো সেই জায়গাতে অভিজ্ঞতার কারণে তাদেরই দেওয়া হবে। এবং অন্যান্য যে রাজস্থান বা মধ্যপ্রদেশ, যে সমস্ত জায়গা অনেকটা সেইভাবে শান্ত নক্সালিস্ট মুভমেন্ট নেই, হ্যাঁ, সেই সমস্ত জায়গাতে প্লেন সেন্ট্রাল বাহিনী এবং স্টেট পুলিশ যেমন নিরাপত্তার দায়িত্বে, সেই নিরাপত্তার দায়িত্বে থাকবে, ল অ্যান্ড অর্ডারের স্টেটরা থাকবে। এবং আজকে থেকেই কিন্তু কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ আদর্শ নির্বাচন যে বিধি, সেটা কিন্তু চালু হয়ে গেল। যে মানে যখনই কমিশনের প্রেস কনফারেন্স শেষ হবে, তখন থেকেই কিন্তু আদর্শ নির্বাচন যে বিধি, সেই নির্বাচন বিধি চালু হলো। অর্থাৎ সমস্ত রাজ্যের যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু কাজ করতে পারবেন। অর্থাৎ তাদের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদের কিন্তু আজকে থেকে আর সেইভাবে কোনো দাম থাকলো না, কারণ তারা সেভাবে কোনো বরাদ্দ করতে পারবে না, সেখানে কোনো প্রকল্প করতে পারবে না, সেখানে নতুন প্রকল্পের ঘোষণা দিতে পারবে না। অর্থাৎ আদর্শ আচরণ নির্বাচনী যে বিধি থাকে, সেই বিধি কিন্তু আজকে থেকে চালু অলরেডি হয়ে গেছে। হয়তো কমিশন প্রেস কনফারেন্স করার পরে হয়তো তার যে আদর্শ নির্বাচন বিধির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি একটু বাদেই চালু করে দেবে। কিন্তু কমিশন যেহেতু বলে দিয়েছে যে আজকে থেকে আদর্শ নির্বাচন বিধি চালু করা হয়েছে, তার জন্য কিন্তু সময়টা আজকে থেকেই ধরা হবে। হয়তো কালকে বিজ্ঞপ্তি আকারে খবরের কাগজে প্রকাশ হবে যে কোন কোন রাজ্যের কোনটা নির্বাচন, সেটা একটা বিজ্ঞপ্তি দিতে হয় রীতি অনুযায়ী। সেই বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বিজ্ঞপ্তি দেওয়ার পর কারোর যদি কোনো অবজেকশন থাকে, সেই অবজেকশনে কমিশনকে তারা জানাতে পারবে এবং কমিশন সেটা স্কুটিনি করার পরে তারপর সেটা ফাইনাল হয়। কিন্তু মোটামুটি সেইভাবে কেউ চ্যালেঞ্জের পথেও যায় না। তার আগে যেহেতু একটা জাতীয় নির্বাচন কমিশন একটা সর্বদলীয় বৈঠক করেন সে রাজ্যের, সেখানে মোটামুটি একটা সম্ভাব্য দিনের কথা বলা হয়। যদি কারোর কোনো আপত্তি থাকে সেটা বলা হয় এবং কমিশন যেটা বারবার উল্লেখ করেছেন, নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া তারা শেষ করতে চাইছেন, কারণ ডিসেম্বরে একটা উৎসবমুখী মানুষ থাকে এবং কালী পুজোর পর থেকেই কিন্তু সামনেই কালী পুজো, দীপাবলি, এবং দীপাবলির পরেও সেটা কমিশনের চিন্তা ভাবনা রয়েছে, কারণ দীপাবলি ভারতের সবচেয়ে বড় উৎসব এবং এই দীপাবলির উৎসবে কোনো ভোট হোক দিন সাতেকের মধ্যে, সেই ব্যবধানটা চাইছে না। তাই কমিশনকে সমস্ত কিছু কথা মাথায় রাখতে হচ্ছে, একদিকে দীপাবলির পর, আবার অন্যদিকে জানুয়ারির আগে, এবং পাশাপাশি ডিসেম্বরে কিন্তু সমস্ত রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বোর্ডের পরীক্ষাগুলো থাকে। সেই বোর্ডের পরীক্ষাও যাতে কোনো রকম কোনো বিঘ্নিত না হয়, সেই বিষয়টাও কিন্তু কমিশনকে মাথায় রাখতে হয়েছে। কমিশন সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু তার আজকে যে ভোটের নিঘণ্ট, সেই ভোটের নিঘণ্ট ঘোষণা করে দিল। অঙ্কিতা, একেবারে অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং আমরা দেখতে পেয়েছি 5 রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে একাধিক নেতৃত্বরা, বিশেষ করে রাজনৈতিক দলের যে একেবারে হেভিওয়েট নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু মাঠে ময়দানে নেমে তারা তাদের মতো প্রচার করেছেন। এবং এই মুহূর্তে নির্বাচন কমিশন যে প্রেস মিটটা করেছে, সেখানে কিন্তু একেবারে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। নির্বাচনে মিজোরামে নির্বাচন হতে যাচ্ছে 7ই নভেম্বর থেকে, ছত্তিশগড়ে হবে 2 দফায় নির্বাচন, 7 তারিখ এবং 17 তারিখে। রাজস্থানে হবে 23শে নভেম্বর, তেলেঙ্গানায় হচ্ছে 30শে নভেম্বর এবং মধ্যপ্রদেশে হচ্ছে 17ই নভেম্বর। কার্যত নভেম্বর মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু একেবারে নির্বাচন থাকবে 5টি রাজ্যে, যাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশন তাদের বিভিন্ন কাজ তোড়জোড় শুরু করে দিয়েছে। কয়টা রাজ্যে কতটা ইলেকশন কমিশনের কি কাজ রয়েছে এবং কয়টা বুথ করা হবে, কি পুলিং স্টেশন করা হবে, কতটা দূরত্বে রাখা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজ একেবারে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এবং তাদের আজকে যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 5.25 কোটিরও বেশি ভোটার রয়েছে রাজস্থানের, সবচাইতে বেশি, এবং 16.15 কোটি মোট ভোটার
আর রয়েছে 5টি রাজ্যে, এছাড়া 8 কোটিরও বেশি পুরুষ ভোটার রয়েছে 5টি রাজ্যে, অর্থাৎ 5 রাজ্যে মোট 679টি বিধানসভা আসন রয়েছে। এবং আরো যে বিশেষ তথ্যটি উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে 5 রাজ্যে প্রথমবারের মতো ভোট দেবেন 60.2 লক্ষ ভোটার। এবং আরো যে পরিসংখ্যানটি উঠে এসেছে তাতে জানা যাচ্ছে যে সবচাইতে বেশি যুব ভোটারের সংখ্যা কিন্তু এবার বেশি রয়েছে। কার্যত 5 রাজ্যের বিধানসভার নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে এবং রাজনৈতিক মহলের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে যে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল যথেষ্ট তাৎপর্য রাখবে আগামী লোকসভা নির্বাচনে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।